স্ট্রাকচার অনলাইন মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সেল বায়োলজির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকশন পটেনশিয়াল এবং অ্যাক্টিভেশন অফ সেলস নিয়ে আলোচনা করব। তো আলোচনার সুবিধার্থে আমি কিছু নাম্বার ইমেজিন করে নিয়েছি। সেটা হচ্ছে -60 মিলিভোল্ট, -50 মিলিভোল্ট অ্যান্ড -70 মিলিভোল্ট। এগুলো আসলে কোনো সেল বা মাসেল ফাইবারের কোনো স্পেসিফিক রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল নাম্বার নয়, জাস্ট আলোচনার সুবিধার্থে আমি এই নাম্বারগুলো বেছে নিয়েছি। প্রথমে এটা বলে নিচ্ছি কারণ অনেকে ধারণা হতে পারে যে -60 হলে সেটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বা -50 হলে সেটা ডিপোলারাইজেশন হচ্ছে। এরকম ধারণা করার কোনো কারণ নেই, সেজন্য প্রথমে আমি বলে নিচ্ছি এটা শুধু একটি ইমাজিনারি নাম্বার বোঝার সুবিধার্থে। তো আমরা আমাদের মূল পর্বে চলে যাই। সেল বায়োলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল এবং সেল কিভাবে কাজ করে সেটা। তো আজকে আমি একদম পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে অ্যাকশন পটেনশিয়ালগুলো কাজ করে। তো প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন এবং হাইপারপোলারাইজেশন। তো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এটা হচ্ছে, এটা নামেই বলে দিচ্ছে, এটা হচ্ছে রেস্টিং স্টেট, অর্থাৎ এই অবস্থায় সেল রেস্টিং ফেজে থাকে এবং এখান থেকেই অ্যাক্টিভেশন শুরু হয়। তো আলোচনার সুবিধার্থে প্রথমে যেটা ধরে নিই সেটা হচ্ছে যদি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল 60 মিলিভোল্ট হয়, এটা নেগেটিভ কারণ হচ্ছে যে সেল সবসময় তার ইন্টেরিয়র অফ দ্য সেল সবসময় নেগেটিভ থাকতে পছন্দ করে। এটাই হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তো এই নেগেটিভ যখন পজিটিভের দিকে যায়, -60 মিলিভোল্ট থেকে -50 মিলিভোল্ট, অর্থাৎ টুয়ার্ডস পজিটিভ, সেটা হচ্ছে ডিপোলারাইজেশন। এবং এই ডিপোলারাইজেশন হওয়ার পরে যখন আবার পূর্ববর্তী রেস্টিং স্টেট অর্থাৎ -60 মিলিভোল্টে ফিরে আসবে, তখন সেটা হচ্ছে রিপোলারাইজেশন। এবং এই রিপোলারাইজেশন হওয়ার পরেও কিন্তু ফার্দার আরও বেশি নেগেটিভ, সেলের ইন্টেরিয়র আরও বেশি নেগেটিভের দিকে চলে যায়, -70 অর্থাৎ তার থেকেও বেশি হতে পারে। এটা জাস্ট উদাহরণের ক্ষেত্রে আমরা এই 60, 50, 70 নাম্বারগুলো বোঝাচ্ছি। তো -50 থেকে যখন রিপোলারাইজেশন হয়ে যখন -60 মিলিভোল্ট হবে, সেখান থেকে আরও ফার্দার -70 মিলিভোল্ট হয়ে যায়। এটাই হচ্ছে হাইপার পোলারাইজেশন, অর্থাৎ বেশি পোলারাইজড হয়ে যাবে। এর কারণ হচ্ছে যে পটাশিয়াম চ্যানেলগুলো লিক থাকে এবং পটাশিয়াম চ্যানেল ক্লোজ হতে অনেক সময় লাগে, সেজন্য সেলের ভিতর থেকে পজিটিভ পটাশিয়াম আয়নগুলো বাইরের দিকে ইফ্লাক্স হতে থাকে, সেই জন্য এটা হাইপার পোলারাইজেশন হয়। পরবর্তী হাইপার পোলারাইজেশন থেকে আবার রেস্টিং স্টেটে ফিরে আসে। তো এখানে একটা সেলে যখন ইন্টেরিয়র অফ দ্য সেলে -60 মিলিভোল্ট সেলের নেগেটিভিটি, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, এটা যখন কোনো সিগন্যাল আসবে তখন এখানে হচ্ছে সোডিয়াম ইনফ্লাক্স হবে। সোডিয়াম ইনফ্লাক্সের ফলে যেহেতু এটা পজিটিভ আয়ন বাইরে থেকে ভিতরে যাচ্ছে, তাহলে এই -60 কিন্তু টুয়ার্ডস পজিটিভের দিকে চলে যাবে, সেটা হচ্ছে -50। এটাই হচ্ছে ডিপোলারাইজেশন। এই জন্য এখানে আমি লিখে দিয়েছি নিট কার, এটা একটা সূত্র। এটাতে মানে কখন কোন আয়নের জন্য রিপোলারাইজেশন, কোন আয়নের জন্য ডিপোলারাইজেশন, এটা বোঝা যাবে। নিট কার NID, এনতে হচ্ছে সোডিয়াম, আইতে ইনফ্লাক্স, ডিতে ডিপোলারাইজেশন, অর্থাৎ সোডিয়াম ইনফ্লাক্স হলে ডিপোলারাইজেশন হবে এবং সেল অ্যাক্টিভেট হবে। আর এটা যখন সোডিয়াম যখন সেলের ভিতরে ইনফ্লাক্স হবে অর্থাৎ ডিপোলারাইজেশন হবে, তখন সেল পটাশিয়াম চ্যানেল খুলে দেবে এবং সেখান থেকে পটাশিয়াম ইফ্লাক্স হবে এবং ইফ্লাক্সের ফলেই তখন পটাশিয়াম, যেহেতু পজিটিভ আয়ন সেলের ভিতর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, সো
এখানে আবার সেল তার নিজস্ব নেগেটিভিটির দিকে ফিরে আসবে এবং সেটাই হচ্ছে রিপোলারাইজেশন। এখানে একটা সূত্র সহজে মনে রাখার জন্য, নিড কার NID KER, N for sodium, I for influx, D for depolarization, K for potassium, E for efflux and R for repolarization। অর্থাৎ সোডিয়াম সেলের ভিতরে ঢুকলে ডিপোলারাইজেশন হবে এবং ওই মুহূর্তে সেল, মাসেল, নার্ভ অ্যাক্টিভেশন হবে অর্থাৎ কন্ট্রাকশন হবে, এবং তারপরে পটাশিয়াম ইফ্লাক্স হবে অর্থাৎ রিপোলারাইজেশন মানেই হচ্ছে রিল্যাক্সেশন অথবা সেল ডিঅ্যাক্টিভেশন। হার্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন এসেনোডাল ফাইবার যখন মানে অ্যাক্টিভেট হবে তখন অর্থাৎ ডিপোলারাইজেশন হবে, তখন এসেনোড অ্যাক্টিভেট হবে এবং এই কন্ট্রাকশনটা প্রথমে অ্যাট্রিয়ামে শুরু হবে এবং তারপরে অ্যাট্রিয়ামে রিপোলারাইজেশন হবে এবং ভেন্ট্রিকলে তখন আবার ডিপোলারাইজেশন শুরু হবে, তারপর ভেন্ট্রিকল কন্ট্রাকশন করবে। ঠিক আছে, এইভাবে কন্টিনিউয়াসলি কন্ট্রাকশন রিল্যাক্সেশন চলতে থাকে। এবং এখানে একটা প্রশ্ন আমাদের গ্রুপে একজন করেছিল যে নোডাল ফাইবারের ক্ষেত্রে আমাদের নেগেটিভিটি হচ্ছে মাইনাস অ্যারাউন্ড 60 নোডাল ফাইবারের ক্ষেত্রে, কিন্তু ভেন্ট্রিকুলার মাসেলের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যারাউন্ড -80। এটা কেন? এটা খুবই সহজ একটা জিনিস, এটা -60, এটা -80। তো নোডাল ফাইবারগুলোতে সবসময় পটাশিয়াম চ্যানেল লিক থাকে, অর্থাৎ এই নোডাল সেলগুলোর ভিতরে সবসময় নোডাল ফাইবারের ভিতরে সোডিয়াম চ্যানেল লিক থাকে এবং এর ফলে সেলের মধ্যে কন্টিনিউয়াসলি সোডিয়াম আয়ন ইনফ্লাক্স হতে থাকে। অর্থাৎ এই ইনফ্লাক্স হতে থাকলে কিন্তু সেলের যে রেস্টিং যে স্টেট সেখান থেকে কিন্তু কিছুটা হলেও তার নেগেটিভিটি পজিটিভের দিকে চলে যাবে, অর্থাৎ তার নেগেটিভিটি একটু কম হবে এবং সেটা পজিটিভের দিকে যাবে। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, যে সোডিয়াম চ্যানেল লিক থাকে যার কারণে কন্টিনিউয়াসলি সোডিয়াম ইনফ্লাক্স হতে থাকে সেলের মধ্যে, নোডাল ফাইবারের মধ্যে। সেই জন্য এই এসএনোডের রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল বা অ্যাক্টিভেশন বিটুইন দ্য টু কন্ট্রাকশন লেভেলটা -60 মিলিভোল্ট, এবং ভেন্ট্রিকুলার মাসেলের ক্ষেত্রে এই ধরনের কোনো সোডিয়াম চ্যানেল লিক থাকে না, যার কারণে সোডিয়াম পজিটিভ আয়ন সেলের ভিতরে ঢুকতে পারে না এবং তার নেগেটিভিটিও কমাতে পারে না। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এখানে আমরা কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের একটা গ্রাফের মতো আঁকানোর চেষ্টা করেছি, এটা বোঝানোর জন্য যে যখন রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল থাকবে অর্থাৎ -60 মিলিভোল্ট, এই সময়তে যখন সোডিয়াম ইনফ্লাক্স হবে, এই ইনফ্লাক্সের সময়তে এখানে ডিপোলারাইজেশন হবে এবং সেলটা কন্ট্রাকশন করবে, সেল অ্যাক্টিভেট হবে, ডিপোলারাইজেশন হবে, কন্ট্রাক্ট করবে অর্থাৎ অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করবে। এরপরে অ্যাট্রিয়াম ফাইবার কন্ট্রাকশন শেষ এবং এটা হচ্ছে রিপোলারাইজেশন করবে, অর্থাৎ এরপর রিল্যাক্সেশন হবে, আবার তার প্রিভিয়াস রেস্টিং মেমব্রেনে চলে আসবে। এখানে 60 মিলিভোল্ট কিন্তু অ্যাট্রিয়া মাসেল ফাইবার বা নোডাল ফাইবার ক্ষেত্রে কিন্তু না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য একটা নাম্বার ইউজ করেছি, -60, -50 বা -70, এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য। তো আজকের লেকচার এইটুকুই, আশা করি এরপরে অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে আর কোনো বুঝতে সমস্যা হবে না আশা করি।